আজকের ভূত.com-এ আপনাকে স্বাগতম। ভয় যেখানে ছুঁয়ে যায়। ভূত.com। আজকের গল্পটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। রাত বেশি নয়, কিন্তু অনেক অন্ধকার। আমরা 5 জন বন্ধু মিলে সুন্দরবনের দুবলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত, খুব ঠান্ডা বাতাস, নানান গাছের পাতার সর শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আজ সন্ধ্যায় আমরা সুন্দরবন এসে পৌঁছেছি। হঠাৎ সুমন বলল, 1 মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে, অনেক আগের পুরনো ভাঙ্গা বাড়ি। সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভূতের। অনেকে বন থেকে মধু ও কাঠ সংগ্রহ করতে গিয়ে যারা কৌতূহলে এই বাড়ির কাছাকাছি গিয়েছে, তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললেই আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যেই আমি ঠিক করে ফেললাম ভূতের বাড়িতে আমি যাব। মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি, ফাজলামো। আমরা সবাই মিলে 2 ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখনও রাত 12টা বাজেনি। দোতলা ভাঙ্গা বাড়ি, কোনো দরজা জানালা নেই, যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শ্যাওলা পড়া ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে। সবাই নিচে থাকবে, আমি একা উপরে যাব, কারণ আমার শখ বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমি দায়ী। ওদের নানান শর্ত আমি সব মেনে নিলাম। অনেকক্ষণ বাড়ির 4-5 দিয়ে ঘুরেও বাড়ির ভেতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারিদিকে প্রায় 7 ফুটের দেয়াল দিয়ে ঘেরা এবং দেয়ালের উপর তারকাটা ও ভাঙা কাঁচ বসানো। ওদের সবাইকে নিচে রেখে আমি উপরে উঠলাম। বন্ধুরা সাহায্য না করলে 7 ফুটের দেওয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে দোতলায় উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে। দোলায় তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম। অনেক ভয় পেলাম, যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি। শুধু মনে হলো যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি। যেদিক দিয়ে দোতলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙ্গা দরজা জানালাগুলো যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না। কে যেন আমার নাম ধরে একবার ডাকলো। তারপর এক আকাশ নীরবতা, কোনো শব্দ নেই। আমি খুব সাহসী নই, তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে কিন্তু ম্যাচবক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে। কি করি কিছুই বুঝতে পারছি না। খুব অস্থির লাগছে। হঠাৎ শুনতে পেলাম কারা যেন ফিসফিস করে কথা বলছে, মেরে ফেলো মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে বললাম, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। চারিদিকে এমন অন্ধকার যেন নিজের অস্তিত্ব নিজেই প্রমাণ করতে পারছি না। এদিকে রুমে আমি একা, বন্ধুরা সবাই তলায় আছে। একা অনেক ভয় লাগছে, মনে হচ্ছে সামনে দিয়ে কে যেন হাঁটা চলা করছে। আমি আমার বন্ধুদেরকে ডাক দিলাম, বললাম উপরে আয়। আমার অনেক ভয় করছে, জায়গাটা বেশি ভালো না। আমার কথা শুনে আমার বন্ধুদের মনে কিছুটা ভয় বাসা বেঁধেছে। ওরা আস্তে আস্তে সবাই রুমের ভিতরে এসে পৌঁছালো। আমরা সবাই নিজেদের হাত ধরে সিঁড়ি খোঁজার চেষ্টা করছি। রাফির কাছে লাইট ছিল, এটা রাফি নিজেও ভুলে গেলেন। রাফি লাইটটা বের করে লাইট মারল। সেখানে কার বাড়িটা অনেক দিনের পুরাতন, আর বাড়ির ভিতরে সব যেন কেমন ভয়ঙ্কর। হঠাৎ করে আমাদের পিছন দিয়ে যেন কে হেঁটে গেল। সবাই অনেক ভয় পেয়ে যায়। দরজায় খট খট আওয়াজ। এবার মনে হচ্ছে সত্যি ভূত বলে কিছু আছে। আমি বললাম চল বাড়ি যাই। রাফি বলল, আরে ভয় পেলে চলে নাকি।
আস্তে আস্তে সবাই একজোট হয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে সামনে কে যেন হেঁটে গেল। এবার আমরা সবাই স্পষ্ট দেখতে পেলাম। এই দৃশ্য দেখে নাইম অজ্ঞান হয়ে গেল। হঠাৎ করে বলে উঠল, তোরা এখান থেকে যা, না হলে সবাই মরবি। একথা শুনে রাফি লাইট মারল, দেখে রক্তে গালটা ভেজা। মনে হচ্ছে এখন বুঝি কাউকে খেয়ে গেছে। এই দৃশ্য দেখে আমরা সবাই ওখান থেকে নিজের জীবন নিয়ে বেঁচে ফিরি এবং আমরা সবাই প্রতিজ্ঞা করি যে ভূত বিষয়ে কোনো রকম কোন ফাজলামি করব না। দ্বিতীয় গল্পটা হলো ভূতেদের যে সত্যিকারের বাসা, সত্যিকারের কবর, সেটাই যে হ্যানি দম্পতি খুলেছিল। এই হ্যানি দম্পতি হলো স্যাম হ্যানি আর জুডিথ হ্যানি। 80-র দশকে ওরা টেক্সাসের হিউস্টনে খুব শখ করে একটা বাসা কিনেছিল। বাসাটা দেখে ওদের মনে হয়েছিল ঠিক যেন ওদের স্বপ্নের বাসা। আর বাসা কিনে ওরা তো শুরু করে দিল যত রাজ্যের কাজ কারবার। তো স্যামের মনে হলো ওদের এত শখের একটা বাসা, তাতে একটা সুইমিং পুল না থাকলে কেমন হয়। ব্যাস ঠিক করে ফেললো ওদের বাসার পেছনে একটা সুইমিং পুল বানাবে। কিন্তু ওমা, সুইমিং পুলের কথা ভাবতে না ভাবতেই এক আজব চেহারার বুড়ো এসে হাজির হলো। এসে বলে কিনা, তুমি যেখানে সুইমিং পুল বানানোর কথা ভাবছ সেখানে আছে অনেক পুরনো আমলের কবর। তোমার তো সাহস কম নয়, এমনিতেই কবরস্থানের ওপর বাড়ি বানিয়েছ, আবার এখন কবর খুঁড়ে সুইমিং পুল বানানোর চিন্তা করছো। এই না বলে বুড়ো কবর কোথায় আছে সেটা দেখিয়ে উধাও হয়ে গেল। স্যাম তো একেবারে আকাশ থেকে পড়ল। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছ কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে, খুঁড়ে দেখতে সমস্যা কোথায়। একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পরে কোদাল কিসে জানে লাগলো। দেখে কি, পাইনকাঠ। হাত দিয়ে উপরের মাটি সরিয়ে দেখে সত্যি সত্যি একটা কফিন। খুলে দেখে ভেতরে একটা কঙ্কালের মতো কি যেন দেখা যাচ্ছে। পাশে আরেকটু খুঁড়তেই দেখে আরেকটা কফিন। এই কফিনের ভেতরে আবার লাশের বাম হাতের অনামিকায়, মানে যেই আঙ্গুলে বিয়ের আংটি পরা হয়, সেই আঙ্গুলে বিয়ের আংটিও আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল। ভাবছ শেরিফ আবার কে? আরে ওই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলে। হেসে দেখা গেল হে তো অনেক পুরনো কবর, বেশিরভাগ হাড়ি গুড়িয়ে গেছে। যাও বা আছে তার অনেকগুলোই ধরতে না ধরতেই বুড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে ঘুরে দেখা গেল আরো অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলো সত্যি। এখানে অনেক আগে আসলেও একটা কবরস্থান ছিল। কি আর করা, শখের সুইমিং পুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল স্যাম। কিন্তু মাথায় তো এক নতুন পোকা ঢুকে গেছে। কাদের কবরস্থান এটা? কবরগুলোই বা কাদের? আর এই কবরস্থান পরিত্যক্তই বা হলো কি করে? খোঁজ নিতে নিতে জেসপার নর্টন বলে এক লোকের খোঁজ পেল স্যাম। সে অনেক আগে এই বাসায় থাকত। তার কাছ থেকেই জানতে পারল শুধু তাদের বাসাটাই নয়, আশেপাশের অনেকগুলো বাসাই তৈরি হয়েছে একটা পরিত্যক্ত আফ্রিকান আমেরিকানদের কবরদের উপরে। আফ্রিকান আমেরিকান কাদের বলে জানো তো? যেসব আফ্রিকান আমেরিকায় থাকতে গিয়েছিল ওদেরকে বলা হয় আফ্রিকান আমেরিকান। আর আগে তো ওরা বেশিরভাগই যেত দাস হিসেবে। কেন? আগে ইউরোপ আমেরিকার সাদা মানুষেরা যে কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করত সে কথা জানো না বুঝি? এটা অবশ্য কয়েকশো বছর আগের কথা। এখন আর পৃথিবীতে কেউ কারো দাস নয়। বড়জোর তোমার বাসার কাজের ছেলে বা মেয়েটা তোমাদের মাইনে দেয়া কাজের লোক, কিন্তু কোনোভাবেই দাস নয়, মানুষ। ওর সাথে কিন্তু সেভাবেই আচরণ করবে। শুধু তাই নয়, এই কবরস্থান সম্পর্কে আরো অনেক তথ্যই জোগাড় করে ফেলল স্যাম। এই কবরস্থানে মোট কবর দেয়া হয়েছিল 7 জনকে। সর্বশেষ কবর দেয়া হয়েছিল 1939 সালে। তারপর আর কাউকেই এখানে কবর দেয়া হয়নি। তা না হলে কি আর কবরস্থানে বাড়ি বানানো যায়?
আর যে দুইটা কবর স্যাম খুঁড়েছিল, ওই দুটো কবর 1930 সালের বেটি আর চার্লি থমাসের। ওরা আবার স্বামী স্ত্রী ছিল। এত কেবল কাহিনীর ভূমিকা। আসল কাহিনী শুরু হলো এরপরে। জেনে হোক আর না জেনে হোক, স্যাম তো দুটো কবর খুঁড়ল। এবার কবরের মালিক বেটি আর চার্লিকে ঠেকা একে। ওরা শুরু করলো জ্বালাতন। আর শুরু করবে না কেন বলো? তোমার সুখের বাসা এভাবে ভেঙে দিলে তুমি কি জ্বালাতন করতে না? প্রথমে ওরা কেবল স্যাম আর জুডিথের বাসায় জ্বালাতন করত। দেখা গেল ওদের ঘড়িটার ব্যাটারি খুলে রেখে দিল, কিংবা পানির কল একবার খুলছে আবার বন্ধ করছে, কখনো বা টিভির সুইচই বন্ধ করে দিচ্ছে, নয়তো ফ্যান অফ করে দিচ্ছে। কিছুদিন পর ভূতেদের জ্বালাতন শুধু ওদের বাড়িতেই সীমাবদ্ধ থাকলো না, আশেপাশের বাসাতেও শুরু হয়ে গেল। দিন দিন জ্বালাতনের মাত্রা এতই বেড়ে গেল যে ওদের পক্ষে স্বাভাবিকভাবে বাসায় থাকাই অসম্ভব হয়ে উঠল। একদিন হলো এক মজার ঘটনা। রাতের বেলা জুডিথ ছিল একা, স্যাম গিয়েছিল নাইট ডিউটি করতে। তো রাতে জুডিথ শুনল বারান্দার স্লাইডিং ডোর ঠেলে কে যেন ঢুকলো, অথচ ডোর ছিল লক করা। ও তো জানেই এ বেটি আর চার্লি ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কোনো মতে চোখ মুখ চেপে শুয়ে থেকে রাত পার করে দিল। সকালে স্যাম আসলে বিছানা ছেড়ে উঠে ক্লোজেট খুলে দেখে ওর শখের লাল জুতো জোড়া নেই। নেই তো নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। দুজন মিলে বাসার যত জায়গা আছে সব জায়গায় খুঁজেও ওরা জুতো জোড়ার কোনো নাম নিশানাই পেল না। শেষমেশ বাড়ির পিছে গিয়ে দেখে জুতো জোড়া বেটির কবরের উপর সুন্দর করে সাজানো। পরে খেয়াল করে দেখে সেদিন ছিল বেটির জন্মদিন। আর তাই যেন চার্লি ওকে জন্মদিনের উপহার দিয়েছে জুডিথের লাল জুতো জোড়া। কার না রাগ লাগে বলো তো দেখি। কিন্তু কিছু করারও নেই, ভূতের কাণ্ড বলে কথা। দিন দিন ওদের এমনি জ্বালাতন আরো বাড়তে লাগলো। আশেপাশের বাসাগুলোতেও কোথাও কোনো গাছ হয় না। শখ করে গাছ লাগিয়েছ কি দুদিন পরেই মরে যাবে। কিভাবে যে মরে যায় কে জানে। যা কিছুই করো কিছুতেই কিছু হয় না। আর সুইচ অন অফ করা, পানির কল খোলা বন্ধ করা, চুলা জ্বালানো বন্ধ করা, এসব তো আছেই। সাথে যুক্ত হলো কথা বলা। প্রায়ই ওরা শুনতো আশেপাশে কারা যেন কথা বলছে, বিড়বিড় করে কথা বলার মতো মৃদু শব্দ শোনা যেত। কাহাতক আর সহ্য করা যায়। স্যাম আর জুডিথ ঠিক করলো অন্য কোথাও বাসা নেবে। কিন্তু টাকা কোথায়? ওরা যেই কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনেছিল তাদের নামে এক মামলা ঠুকে দিল। কিন্তু ফল হলো উল্টো, মামলা হেরে আরো জরিমানা গুনতে হলো ওদেরকে। এবার খেলা সামলাও, কি করা যায়? এবার জুডিথ কোমর বাঁধল, হয় এসপার নয় ওসপার। ওদের কবর নষ্ট করেছি, ওদেরকে কবরের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছে, ওরা আর কি চাইতে পারে? বড়জোর কারো জীবন। প্রয়োজনে ওর জীবনই দিয়ে দিবে, তবু এই জ্বালাতন আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে না। স্যামদের বাড়ির পেছনে উঠোনে গিয়ে ও নিজেই একটা কবর খুঁড়তে শুরু করলো। একটু পর ওর বড় মেয়ে টিনাও এসে হাত লাগালো। দুজনে মিলে আধ ঘন্টার মধ্যেই একটা বড়সড় গর্ত খুঁড়ে ফেলল। এরপর টিনার যেন শরীর কেমন কেমন করতে লাগলো। ওর ড্রয়িং রুমে গিয়ে একটা সোফায় হেলিয়ে পড়ল। একটু পর ও বলতে লাগলো, মা, বাবা, আমার বাচ্চাটাকে তোমরা দেখো। তারপরে চোখের মধ্যে কি যে ভয় খেলা করতে লাগলো। আর তারপর ওর চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। দেখে তো সবাই খুব ভয়ে পেয়ে গেল। খবর দেয়া হলো এক মনোবিজ্ঞানীকে। কিন্তু সে আসা পর্যন্ত তো টিনাকে জেগে থাকতে হবে নাকি? সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মনোবিজ্ঞানী এসে ওকে দেখে টেকে বলল, ওর এক বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। সবাই মিলে ওকে বাঁচানোর খুব চেষ্টা চলতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। 2 দিন পর মারা গেল টিনা। আর কি, মেয়ে হারানোর শোকে স্যাম আর জুডিথের তো পাগল হওয়ার দশা। খুব তাড়াতাড়ি ওরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল। বাসা বাঁধল মন্টানায়।
এভাবে নিজেদের মেয়েকে হারিয়েই কবর খোঁড়ার অভিশাপ কাটিয়েছিল সাম আর জুডিথ। কবর খোঁড়ার অভিশাপ, সে কি আর যে সে কথা। তৃতীয় গল্পটা হলো, বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার। বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার 2টি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেবদানব এর আবাসস্থল। যদিও এসব কথায় যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি, 20 শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়। কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন চিচি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই। আমি আর চিচি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ, ভূতের আগুন নাকি? মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে, গান করে না, কোনোদিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিকশা, সিটে বসে বিড়ি ফুঁকছে রিকশাওয়ালা। বিড়ির টানে যে আলোর সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য, বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সে রিকশা থেকে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। ভাই তো যাইবেন, উঠেন। আমি একটু অবাকি হলাম। চেনেন নামি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত। আপনি হ্যারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞেস করলাম। জোর কমাইতে গিয়া তেলের ফিতা ভিতরে ঢুকে গেছে। ও আচ্ছা। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? অসুবিধা নাই, বিলাইয়ের চোখ আমার, অন্ধকারেও সব দেখবার পারি। আপনি শক্ত হইয়া বসে থাকেন। রিকশা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিকশা। ওই রোগা পটকা টিনটিনের শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি। কিছু সামনেই দেবদানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথমটি। উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ। দুই পাড়ার লোকজন বুনেছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি। দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত খামার। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে চাপ দিয়ে খাড়ের উপর আছড়ে পড়ে দেবভূত। কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিকশা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছে। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ওপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এল। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনেই। ওখানটা অবশ্য একটু অন্য রকম। বাংলা দ অক্ষরের মতো বাঁকা রাস্তা, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাতে হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে। কাকতালীয় ভাবে এটিও একই রকম দেখতে।
রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেকেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত, কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। মাত্র 100 কিলোমিটার পথ। আশ্চর্য, ঢাকা থেকেই যদি 3 ঘন্টার সময় লাগে বের হতে, তাহলে কেমন লাগে? ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিকশাওয়ালা সাই সাই করে প্যাটেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাসার মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয় কি? আমি চারদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁতমুখ চেপে জবুথবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরেই আবার মৃদু ঝাঁকি খেল রিকশা। মনে হলো রিকশাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়ে এলাম। ঘটনাটা কি? আরে, এই তো এপারের শিমুল গাছটি। আবছা আলোয় দেখা গেল, পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার? এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতর উলট পালট হয়ে গেল? আমি সচেতন ভাবে তাকালাম। ছুটে চলেছে রিকশা। এক মনে চালিয়ে যাচ্ছে রিকশাওয়ালা। কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না, বেকুবি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে হে কথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাসচারের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কার্লোভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিকশায় বসেই প্যাডেলরত রিকশাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিকশাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম, এই এই। রিকশাওয়ালা কেমন যেন গোমানির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিকশার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই সুরের বাদশা, ওকে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে। চেঁচিয়ে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয়ে রাগের বিদ্যুৎ ঝিলিক দিয়ে যায়। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আজ ভূতের একদিন কি আমার একদিন? খায়া ফালামু শালা। ওকে ছাড়, ছেড়ে দে। জানি না কাকে উদ্দেশ্য করে আমার এই কথা। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। ওই কি হয়েছে? কারো গলা শোনা যায়। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটি টর্চ। এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা যেন সম্বিত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিকশা। আর একটু হলেই চলে গিয়েছিল পুকুরে। বেশ জোরে জোরেই দোয়া দরুদ পড়ছে। বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি, না তেমন কিছু না। রিকশাওয়ালা, ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না। আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে। ভাই একটু টর্চ লাইট ধরবেন? আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছনে থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাসচার ফেলে এসেছি। এই চলেন। আমি আবার রিকশাওয়ালাকে তাড়া দেই।
রিকশাওয়ালা দ্রুত রিকশা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় বাঁচা বেঁচে গেছি, রিকশাওয়ালা শব্দ করে বলতে থাকে। আজকে অমাবস্যার রাত আমার মনেই ছিল না। কেন অমাবস্যার রাত হলে কি হয়? আমি জিজ্ঞেস করি। অমাবস্যার রাতে দেও দানরা শিকার করতে বাইর হয়। একলা পাইলে কথা নাই, একক উদ্ধৃতি চিহ্ন। ধুর, এগুলো ফালতু কথা। বাড়ি গিয়ে ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে ভাবি সত্যিই বোধহয় বড় বাঁচা বেঁচে গেছে। আজকার পর থেকে আর রাইতের রিকশা চালানো না, নিজে নিজেই বলতে থাকে সে। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। ভেদ খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যিই কি কালভার্টটা 3 বার পার হয়েছে? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখিয়ে লাভ আছে। রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে? কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে, ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচন্ড একটা ভয় ঘিরে ধরলো আমাকে। মোতালেব কি রিকশা চালাতো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আরে না, ও রিকশা চালাবে কেন? জুয়া খেলে কুল পাইতো না, আবার রিকশা? তাই নাকি? একটা পাষাণ ভার যেন নেমে গেল আমার মাঝ থেকে। বিদেশে আছিল কয়েক বছর, কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে আসছে, তাই জুয়া খেইলা উড়ায় এখন। একক উদ্ধৃতি চিহ্ন। তা হঠাৎ মরে গেল যে? আমি জিজ্ঞেস করি। আর বলিস না, গতকাল নাকি রাত 12টার দিকে জুয়া খেইলা বাড়ি যাইতেছিল বাসতলা দিয়া। ভূতে ধরছিল কিনা কে জানে, বাড়ি গিয়ে জ্ঞান হারাইয়া পড়া যায়, তারপর আর উঠে নাই। কথাটা কানে যেতেই আমার পৃথিবী দুলে উঠল। সেই লোক নয়তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। চতুর্থ গল্পটা হলো, স্টেশনের লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। টিকিট কাউন্টারের সামনে যে হতাশ হতে হলো আমাকে। বন্ধ, কিন্তু কিছু করার নাই আমার, এইখানে অপেক্ষা করা ছাড়া। একটা টুল দেখে বসে পড়লাম সেখানে। আজকে সকালেই জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। MBA পাশ করেছি গত বছর। বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কখনোই কোন রিপ্লাই আসেনি। সুতরাং কি হবে তা তো জানি। বরাবরের মতো কোন রিপ্লাই আসবে না, কিন্তু তাও দিতে আসা কিছুটা ফর্মালিটি আর কি। এসে পড়লাম বিপদে। ইন্টারভিউ দিতে দিতে বিকেল হয়ে গেল। সেখানে থেকে গেলাম এক বন্ধুর বাসায়। সেইখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোন উপায় নাই। কখন ট্রেন আসবে কে জানে। বসে আছি আর মাঝে মাঝেই নিজের শরীরে জোরে থাপ্পড় বসাচ্ছি মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠল, পেয়ে গেছিলে। চিৎকার শুনে ধরমিয়ে উঠে বসলাম আমি। এবার আমার চিৎকার দেওয়ার পালা। দেখলাম কিংবদর্শন 2টা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। কি ভেবেছিলি রে টংরা? তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাব না, একটা কঙ্কাল বলে উঠল। টংরাকে? বললাম আমি, ভয় খেমে উঠেছি। কে আবার? তুই টংরা? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটা পা নাই। কোথায় যাব? যেন কিছু বোঝে না। তোর আজকে বিয়ে না? তাড়াতাড়ি চল।
উদ্ধৃতি চিহ্নধারী। বিয়ে। চমকে উঠলাম আমি। কিসের বিয়ে? কার বিয়ে? গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বের হলো। তোর বিয়ে বটগাছের পেতনির সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি, আর এখন কিছু বুঝতে পারছিস না? বলল এক পাতা। আমি তো মানুষ, আমার পেতনির সাথে বিয়ে হয় কিভাবে? বললাম আমি। কে বলল তুই মানুষ? মরা মানুষের ভিতর লুকালেই মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জলজান্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না। খ্যাক খ্যাক করে হেসে উঠল এক পাতা। ওরে, মানুষ কখন মরে তা কি সে টের পায়? বলল সে। সে কি তাহলে কি সত্যি আমি মরে গেছি? চমকে উঠলাম আমি। হ্যাঁ রে হ্যাঁ, তুই মরে গেছিস রে, আর আমাদের টমরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। চোখে পানি চলে আসল আমার। হায়, জীবনে তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি। প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি। সবই তো এখনো বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরলাম। যেতে কি হবেই? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি। ধমক দিল প্রথম ভূতটা। তোর না গায়ে গু হয়ে গেছে? গায়ে গু আবার কি? মানুষের যেমন গায়ে হলুদ হয়, তেমনি আমাদের হয় গায়ে গু। কিছু বুঝিস না? বলল প্রথম কঙ্কালটা। হায়, সব আশা বুঝি শেষ। শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বট গাছের পেতনিকেই বিয়ে করতে হবে। বট গাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে। তবুও একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন আমি বোধহয় মরিনি, আমাকে ছেড়ে দিন, বললাম আমি। কোনো ভূত যখন কোনো মরার ভিতরে ঢুকে পড়ে, তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখো না, তোর চেহারাও টমরার মতো কেমন অকুৎসিত হয়ে গেছে। বলল এক পাতা। চেহারা আমার ভালো না, এটা ঠিক। তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আমি কোন টংরা ফংরা না, একটু ঝাঁচের সাথে বললাম আমি। তুই যে টংরা না মানুষ, তার কোন প্রমাণ দিতে পারবি? প্রমাণ? একটু ভাবলাম আমি। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? আমি কবিতা লিখতে পারবো। আপনাদের টংরা কি কবিতা লিখতে পারে? কবিতা? আবার খ্যাক খ্যাক করে হাসল এক পাতা। কবিতার নাম শুনলেও তো আমাদের টংরা অশ্বত্থ গাছে উঠে পালায়। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টংরা না। খুশিতে চেঁচিয়ে উঠলাম আমি। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবো, বলল প্রথম কঙ্কালটা। তোর কবিতা কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিরা আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়নি। একজন সম্পাদক নিজের মুখে আমাকে এক কথা বলেছেন। গর্বের সাথে বললাম আমি। দেখি লেখ তো একটা কবিতা। আমার নাম নিয়ে একটা কবিতা লেখ। বলল প্রথম কঙ্কালটা। নাম কি আপনার? জিজ্ঞেস করলাম আমি। কানাবেল, বলল প্রথম কঙ্কালটা। আহা, নামের কি বাহার। মনে মনে বললাম আমি। যাই হোক, ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে বসে গেলাম কবিতা লিখতে। কিছুদূর লেখার পর জিজ্ঞেস করল কঙ্কালটা, কিরে লেখা হলো? হ্যাঁ শেষ। পড়তো দেখি। একটু গলা খাকারি দিয়ে পড়তে শুরু করলাম আমি। তেল আছে, পেঁপে আছে, আর আছে কদবেল, আলু আছে, ছানা আছে, আর আছে পাম তেল। খুন আছে, চুন আছে, আর আছে বান্ডেল। সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। বাহ বাহ, আনন্দে হাততালি দিয়ে উঠল কানাবেল। তাহলে প্রমাণ হলো তো যে আমি টংরা না? জিজ্ঞেস করলাম। কানাবেল বলল তুমি টংরা না, এটা বুঝে গেছি আমি। কঙ্কাল কানাবেল বলল আমার একটাই মেয়ে আছে, সে কবিতা অনেক পছন্দ করে। তোমার সাথে ওকে বিয়ে দেব। তাহলে আমার মেয়ে অনেক খুশি হবে। তুমি ওকে শুধু কবিতা শোনাবে। আমি নিজে নিজে বললাম কি করতে গিয়ে কি হয়ে গেল। শেষ বেশ পেতনিকে বিয়ে করতে হবে, তাও আবার কানাবেলের মেয়ে। এরপরে কি যেন বলতে যাচ্ছিল কানাবেল, কিন্তু তার আগেই চিৎকার করে উঠল এক পাতা। পেয়েছি পেয়েছি টংরাকে, ওই যে অশ্বত্থ গাছের উপরে। কানাবেল আর এক পা দৌড় দিল গাছটার দিকে। কানাবেল বলল আজকে একসাথে দুইজনের বিয়ে হবে, হি হি। আমাকে চোখ বেঁধে কোথায় যে নিয়ে যাচ্ছে তাকে জানে।
কিছুই বুঝতে পারছি না। আমি শুধু বলতে লাগলাম, আমাকে ছেড়ে দাও, আমি পেতনিকে বিয়ে করতে চাই না। তিন কঙ্কাল আমাকে খাটিয়ার মতন করে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আমার মনে হচ্ছে ওরা আজ অনেক খুশি। কিছুক্ষণ পরে আমার চোখ খুলে দিল। দেওয়ার পরে দেখি অনেক কঙ্কাল এক জায়গায়। আমি সবাইকে দেখে অনেক ভয় পাই আর বলতে লাগি, আমাকে ছেড়ে দাও, আমি পেতনিকে বিয়ে করব না। কিছুক্ষণের মধ্যে টমরার বিয়ে হয়ে গেল। এবার আমার পালা। সবাই বলছে আগে গু গায়ে দিতে। আমি বললাম না, আমার গায়ে কেউ গু দেবে না, ছি দূরে যাও। এরপরে একটা প্রবীণ কঙ্কাল বলল, গু গায়ে না দিলে অকল্যাণ হবে। জোর করে আমার গায়ে গু দিয়ে দিল। এবার মেয়ের পালা। সবার সামনে মেয়েকে আনা হবে, তার গায়ে গু দেওয়া হবে। সবার সামনে আনলো পেতনিকে। আমার চোখে একেবারে কপালে উঠে গেল। এত সুন্দর কোন পেতনি হতে পারে নাকি? আমি মনে মনে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। কোন গল্পটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।